প্রতি বছর এপ্রিল মাসের 2 তারিখটা ওয়ার্ল্ড অটিজম ডে, অটিজম দিবস হিসেবে পালন করা হয়। আর তার সঙ্গে গোটা এপ্রিল মাসটা হলো অটিজম মান্থ। অটিজম শব্দটা আমরা এখন একটু একটু করে জেনে ফেলেছি। আমরা জানি যে কিছু শিশু পরে তারা বড় হয়ে আরও বড় হয়, কিশোর হয় এবং পূর্ণবয়স্ক হয়। এই অটিজমে যারা আক্রান্ত, আমি যদি এভাবে দেখি যে অটিজম একটু অন্যরকম বিষয়, যেখানে মানুষ অন্য মানুষের সঙ্গে ঠিক যোগাযোগ করতে পারে না, নিজেকে বোঝাতে পারে না। আমরা শিশুকে দিয়ে যদি শুরু করি, একটা শিশু জন্মের পর সে আর 5টা শিশু আর 5টা মানুষের সঙ্গে যুক্ত হতে পারে, এবং এই যে তাদের সঙ্গে কথা বলা, তাদের কথাটা বুঝতে পারা, নিজের মনের ভাব প্রকাশ করা, এটা ধীরে ধীরে আপনা থেকেই হয়ে যায়। মানে কি করে হয়, নিশ্চয়ই অন্যদের অনুকরণ করেই হয়, কিন্তু সেইটা আমাদের অগোচরেই দেখি আমরা একটা শিশু ঠিক সব কিছু জেনে যাচ্ছে, কিভাবে কীরকম আচরণ করতে হবে বুঝতে পারছে। অটিজম যাদের, তারা সেটা পারে না, অর্থাৎ তারা অন্য আর 5টা শিশুর সঙ্গে মিশতে পারে না, তার যে মনের কথাগুলো সেগুলো গুছিয়ে বলতে পারে না। অনেকের বলাতেই সমস্যা থাকে, অনেক শিশু বলতেই পারে না, এমন নয় যে তার ষড়যন্ত্রে কোনো সমস্যা আছে, কিন্তু সে কমিউনিকেট করতে পারে না। এরকম নন ভার্বাল শিশুও আছে, কিন্তু বড় অংশটা যারা কথা বলে কিন্তু তারা ঠিক মনের ভাবটা প্রকাশ করতে পারে না, বন্ধুত্ব করতে পারে না। এদের একটা ভীষণ সোশ্যাল অ্যাংজাইটি থাকে, আর 5টা মানুষের থেকে তারা দূরে থাকতে পারে নিজেকে। এদের মধ্যে নানা রকম ম্যানারিজম দেখা যায়, একই জিনিস বারবার করছে, একই কথা বারবার বলছে, একই শব্দ বারবার উচ্চারণ করছে, এবং আমরা অনেকটা যেন সেই বাতিকের মতো একই জিনিস, একটাই রুটিন এরা অনুসরণ করে। এই যে অটিজম, এইটা কেন হয়, এটা ডেফিনেটলি এদের নিউরোটিপিক্যাল বাচ্চা বলা হয়। তারপরে তো এরা নিশ্চয়ই বড় হয়, মানে ব্রেনের কিছু একটা সমস্যা আছে এটা ধরে নেওয়া হয়, কিন্তু সেটা খুব সঠিকভাবে যে বলতে পারা যায় তা না, নানা রকম মত আছে। কিন্তু যেভাবেই হোক, ওই স্বাভাবিক বিকাশ আর 5টা বাচ্চার যেরকম হয় সেটা এদের হয় না। আর এইটা যখন বাবা মারা জানতে পারেন, তারা হতাশ হয়ে পড়েন, ভেঙে পড়েন। তো এই যে শিশুরা যারা অটিজমের, আমরা যাদের বলতে পারি অটিস্টিক বাচ্চা, আমাদের বাংলায় বললে বলা যায় আপন ভোলা বাচ্চা, যারা নিজের জগতেই থাকে, নিজের মনেই কথা বলে বা একই কথা বলে যায়, আর ওই অন্যদের সঙ্গে যুক্ত হবার চেষ্টা করে না, আগ্রহও দেখায় না। এটা এইরকম আর 5টা শিশু বাইরে বেরোলো, ফিরে এসে মাকে গল্প করে কিসে করলো, তার বন্ধুর কথা। এরা বন্ধু করতেও পারে না, বন্ধুর কথা বলতেও পারে না। তো এই ব্যাপারটা বাবা মার কাছে তো খুবই হতাশার, এবং যখন এরকম হয় তখন তো বাবা মারা দিশেহারা হয়ে, যখন এটা ডিটেক্টেড হয়, এই ডিটেকশানটাও অনেকের ক্ষেত্রে প্রচুর দেরি হয়। এবং যেটা বলা হয়, ধরা যাক আমরা যেটা বলি এখন, যে 2 থেকে 3 বছরের মধ্যে একটা শিশুর জেনে যাওয়া দরকার যে শিশুটা আর 5টা বাচ্চার থেকে আলাদা, এর মধ্যে অটিজম আছে, বা অটিজম একটা বড় স্পেকট্রাম, মানে সবাই যে একরকম তা না। এতে খুব মাইল্ড অটিজম যেমন থাকে, আবার খুব সিভিয়ার অটিজমও থাকে। তো মাইল্ড অটিজমে প্রায় একটা স্বাভাবিক বাচ্চার মধ্যে হয়তো কিছু তার অন্যরকম ব্যাপার আছে, সে কথা বলতে পারলেও হয়তো ঠিক গুছিয়ে বলতে পারে না, অথবা তার মধ্যে কিছু কিছু শারীরিক অসুবিধে হয় যার জন্য সে কান্নাকাটি করে, এবং সেই কান্নাকাটিটা আর 5টা স্বাভাবিক কান্নাকাটির মতো নয়, সে কেঁদেই চলেছে, আমাদের পরিভাষায় যেটাকে বলে মেলডাউন। এবং ধরে নেওয়া হয় এটা ওদের শরীরের কোনো একটা সমস্যার সঙ্গে যুক্ত থাকে। তো এই যে শিশুরা যারা অটিস্টিক বাচ্চা, যারা অটিজম স্পেকট্রামে থাকে, তাদের যেহেতু বাবা মারা ঠিক ভালো করে জানেন না, অনেকে তারা বিশ্বাস করেন যে শিশু একদিন হঠাৎ করে ঠিক হয়ে যাবে, অথবা ওষুধ খাওয়ালে, ডাক্তার দেখালে। ইনফ্যাক্ট এরকম অনেক ডাক্তারও আছেন যারা এদের বাবা মাকে একটা স্তোক দেন, ওষুধ দেন। তিনি বিভিন্ন ধরনের ডাক্তার হতে পারেন, যে ওষুধ খাওয়ালে একদিনও স্বাভাবিক হয়ে যাবে আর 5টা বাচ্চার মতো। ইতিমধ্যে L-কার্নোসিন বলে একটা কম্পাউন্ড, একটা সাবস্ট্যান্স, সেটা নিয়ে কাজ হয়েছে কিছু, যদিও এগুলো কিন্তু একদমই পুরোপুরি স্বীকৃত নয়। এবং হঠাৎ ধারণা হয়েছে L-কার্নোসিন থাকলে সেটা যদি ব্রেনে যায় তাহলে ব্রেনটা স্বাভাবিক হয়ে যাবে, এবং L-কার্নোসিন সমৃদ্ধ নানা ধরনের ওষুধ এখন বাজারে ছেয়ে গেছে, প্রচুর দাম এগুলোর, এবং অনেক বাবা মা বছরে হাজার হাজার টাকা খরচ করে এই বাচ্চাদের এই ওষুধ খাওয়ান। তার কি উপকার হয় এগুলো নিয়ে পরিষ্কার তথ্য জানা নেই। এরকম আরও অনেক কিছু বলা হয়, এদের অলিভ অয়েলে খাওয়ালে ভালো হবে, ফিশ অয়েল দেওয়া দরকার। তো এইরকম আরও নানা রকম জিনিস, যেগুলো
কোনোটাই স্বীকৃত নয়, মানে পুরোপুরি এরকম কিচ্ছু সাবস্টেন্স পাওয়া যায়নি যেটা দিলে ব্রেনের পরিবর্তন হবে, এরা আর 5টা স্বাভাবিক বাচ্চা হয়ে যাবে। তো বাবা মারা ঘুরে বেড়ান, মানে আসলে যেটা হয় কোথায় যাব, কিভাবে কি করব, এই নিয়ে তারা দিশেহারা হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে থাকেন। আর আমাদের মধ্যে অ্যাওয়ারনেস যেহেতু কম, আমরা ঠিক ভালোভাবে বুঝি না। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে অটিজম সাংঘাতিকভাবে বাড়ছে, মানে হু হু করে বাড়া যেটাকে বলে। ধরা যাক গত 10 বছরে এটা প্রায় 5 গুণ বেড়ে গেছে। অর্থাৎ এখন অটিজম বাচ্চা আগে যেটা আজ থেকে 20 বছর 25 বছর আগে যা পাওয়া যেত, এখন তার তুলনায় অন্তত 10 গুণ 15 গুণ 20 গুণ বাচ্চা পাওয়া যাচ্ছে। এবং তাদের নিয়ে কি করা হবে, অটিজম কেন বাড়ছে তা নিয়ে কোনো ধারণা নেই আমাদের, কিন্তু বাড়ছে এটা ঠিক। যেমন ডিমেনশিয়া বাড়ছে, যেমন আমরা জানি একটা বার্ধক্যে এসে সব ভুলে যাওয়া, এটা আগের তুলনায় বহু পরিমাণে বাড়ছে, তেমনিই বাড়ছে কিন্তু এই অটিজম। এবং এটা প্রথম মাথায় রাখা দরকার যে এটার একটা চিকিৎসা বলে তো কিছু হয় না, আমরা বলি ইন্টারভেনশন। তাকে সহায়তা দেওয়া দরকার, তাকে আর 5টা বাচ্চার বা আর 5টা মানুষের কাছাকাছি নিয়ে আসা দরকার, তাকে স্বাবলম্বী করা দরকার। আমি এখানে একটা কথা বলবো, অটিজম নিয়ে অনেক কথা বলা হয়, আমি আবার বলছিলাম এর কারণ যেহেতু জানা নেই, এরা কেমন এমন আচরণ করে, এরা আচরণগুলো দেখে বোঝা যায়। যেটা হয় সেটা হচ্ছে অনেক বেশি বয়স অবধি কথা না বলা। অনেকে মনে করেন অনেক পরিবারে দেরিতে বাবা কথা বলেছে, বাচ্চাও দেরিতে কথা বলবে। এই আইডিয়া নিয়ে বসে থাকাটা ঠিক না। যদি একটা বাচ্চা কথা না বলে 2 বছরের মধ্যে, 2.5 বছরের মধ্যে, তাহলে ভাবা দরকার যে এর মধ্যে অটিজমের একটা সম্ভাবনা রয়েছে। তেমনি এরা ওই ইনস্ট্রাকশনগুলো বুঝতে না পারা, কারোকে গিয়ে কারো কাছে হাত বাড়িয়ে না যেতে চাওয়া, তারপরে ওই একটা জায়গাতেই থেকে যাওয়া, একই রকম জিনিস। অনেকে দেখবেন ঘুরে যাচ্ছে বাচ্চাগুলো, স্পিন করার মতো করে ঘুরছে, বা একটা বিশেষ জিনিস করে যাচ্ছে, একটা বিশেষ আওয়াজ করে যাচ্ছে, একটা বিশেষ কাজ করে যাচ্ছে। এইগুলো একটু আমাদের চিন্তায় রাখে এই ছোটবেলায়। তারপরে সে কথা বলাটা, যেহেতু কথার মধ্যে দিয়ে বাচ্চারা নিজেদের মনের ভাবটা প্রকাশ করে, সেটা যখন বোঝা যায় না তখন অসুবিধার জায়গাগুলো তৈরি হয়। আর পড়াশুনো শেখার ক্ষেত্রেও এদের অনেকেরই, প্রায় 40% অটিস্টিক বাচ্চা, তাদের বুদ্ধি স্বাভাবিকের থেকে কম। সুতরাং তারা কার্যত পিছিয়েও থাকে, মানে কোনো কিছু একটা বোঝার ক্ষেত্রে, পড়াশুনোর ক্ষেত্রে। আর এদের যেহেতু আমাদের দেশে যদিও আইন আছে, কিন্তু আইন তো সবাই মানে না, কেউই মানে না বলতে গেলে, যে স্কুলে এইসব বাচ্চাদের মেইন স্ট্রিম বাচ্চা যারা স্বাভাবিক বাচ্চাদের সঙ্গে নেওয়ার কথা, কিন্তু সেটা হয় না। আর এদের জন্য স্কুলের সংখ্যাও খুব কম। সাধারণত যারা মেন্টালি রিটার্ডেড, বা এখন যাদের বলা হয় ইন্টেলেকচুয়াল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার যাদের থাকে, ইন্টেলেকচুয়াল যারা বুদ্ধির দিক থেকে খাটো, পিছিয়ে থাকে অনেকটা, তাদেরই স্কুলে সাধারণত এইসব বাচ্চাদেরও নিয়ে যাওয়া হয়। এবং এবং সেখানে খানিকটা হয়তো সহায়তা পায়। কিন্তু এখনকার সারা দুনিয়া জুড়ে যে কনসেপ্ট, যে যারা স্বাভাবিকের খুব কাছাকাছি যেসব বাচ্চা, সে যেভাবেই তার যতই মানে তার অসুবিধে থাকো, আমরা বলি এইসব বাচ্চাদের বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা, যাদের সেইটা দিতে পারলে, সেই চাহিদাটা মেটাতে পারলে এরা আর 5টা স্বাভাবিক বাচ্চার মতোই আচরণ করতে পারে। তো আমি এইখানে একটা কথা বলি, আমার যেহেতু নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে বলি, সেটা হচ্ছে যে আমি নিজে একজন এরকম অটিজম শিশুর দাদু। আমার নাতনি, আমার মেয়ের মেয়ে, তার যখন অটিজম ধরা পড়ে, তখন তার বয়স 3 বছর, 2.5-3 বছর। যখন ধরা পড়লো, আমার মেয়ে একদমই ভেঙে পড়েছিল। তার মনে হয়েছিল এরকম একটা শিশুকে নিয়ে সারা জীবন, মানে তাকে কি করবে, কি করে তাকে কি করা যাবে, কান্নাকাটি যেটা হয়। তারপরে নানা ধরনের আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু হয়, বিভিন্ন জ্যোতিষী থেকে শুরু করে যত রকম ডাক্তার হয় তাদের কাছে দৌড়নো। কিন্তু একটা সময় গিয়ে বোঝা যায় যে এগুলো করে তো লাভ হবে না, যারা স্তোক দেয় যে ভালো হয়ে যাবে তারা বাজে কথা বলে। তো আমার মেয়েও একসময় রিয়েলাইজ করলো, তখন সে অটিজম নিয়ে পড়তে শুরু করলো, জানতে শুরু করলো, ট্রেনিং প্রোগ্রাম নিতে শুরু করলো, সেমিনার অ্যাটেন্ড করতে শুরু করলো, যেটা হচ্ছে সেটাই করা দরকার। এবং আরও অনেক বাচ্চা যাদের বাবা মারা এই জিনিসটা ফেস করেছেন, তারা কি করছেন, বাচ্চাদের নিয়ে কি করেছেন, তাদের জানার চেষ্টা করলো, তাদের নানা রকম গ্রুপের মধ্যে যুক্ত হলো, এবং আস্তে আস্তে ওর নানা ধরনের প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়া হলো। সেটা হচ্ছে যে ও এদের আমরা যেটাকে বলি অকুপেশনাল থেরাপি, মানে তাদের কিছু ওই শারীরিক সমস্যা থাকে বলে সেখানে কিছু কিছু কাজ করানো, যেটা একজন অকুপেশনাল থেরাপিস্ট করতে পারেন। নানা ধরনের খেলা, নানা ধরনের বডি মুভমেন্ট, এগুলো করানো। স্পিচের প্রবলেম থাকলে, কথা বলার অসুবিধা থাকলে স্পিচ থেরাপিস্ট হেল্প করেন, সেই স্পিচ থেরাপিস্টের কাছে যাওয়া। তারপরে স্পেশাল এডুকেটর, যারা
এই ধরনের বাচ্চাকে বা যে কোনো বিশেষ ক্ষমতা মানে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাকে দিয়ে যারা ডিল করেন, তাদের যারা পড়াশুনো করান, সেরকম মানুষদের সঙ্গে যোগাযোগ করা, তাদের ইন্টারভেনশনগুলো নেওয়া। এবং এখন কিছু কিছু থেরাপি আছে যেখানে এই কমিউনিকেশনের জায়গাটার উপর জোর দেওয়া হয়, এবং সেই ধরনের থেরাপি এবং ঘটনাচক্রেও যেখানে থাকে, যে দেশে থাকে, সেখানে বাচ্চাদের, এই ধরনের বাচ্চাদের পুরো সাপোর্ট দেওয়া হয়। তারা একেবারেই কলেজ লেভেল অবধি যত পড়াশুনো করে সেখানে তাদের একজন সঙ্গে থাকে যিনি তাদের সাহায্য করেন। তো এরকম একটা সিস্টেমের মধ্যে সে গত 10 বছর ধরে এই বাচ্চাটাকে নিয়ে ও পুরো ব্যাপারটা শিখেছে। আমিও এটাই সবাইকে বলি যে আপনার যদি বাচ্চা হঠাৎ করে জানতে পারেন অটিস্টিক, তাহলে ভেঙে পড়বেন না। কারণ আপনি জানেন না, ওর মধ্যেও না অনেক নানা ধরনের বিশেষ ক্ষমতাও আছে। যেমন ওর বিশেষ চাহিদা আছে, ওর মধ্যে অনেক ক্ষমতাও আছে। একজন অটিস্টিক বাচ্চা খুব ভালো মিউজিক সেন্স থাকতে পারে, মিউজিকে পারদর্শী হতে পারে। একটা অটিস্টিক বাচ্চা ভালো ছবি আঁকতে পারে। একজন অটিস্টিক বাচ্চা খুব ভালো অঙ্কও করতে পারে বা খুব ভালো গুছিয়ে রাখতে পারে। এদের মধ্যে যেহেতু একটা গোছানোর প্রবণতা থাকে, এরা একটা ফিক্স স্ট্রাকচার পছন্দ করে। মানে সকাল থেকে রাত্রি অবধি যা করবেন সেটা যদি তাকে একদম পরিষ্কার দিয়ে দেওয়া যায়, তারা পরপর সেগুলোকে অনুসরণ করতে পারে। তো সেইগুলো যদি করা যায়, তাহলে সত্যি এই বাচ্চাদের ম্যানেজ করা যায়, এদের স্বাবলম্বী করে। ইনফ্যাক্ট এদের মধ্যে অনেকে আছে যারা খুব স্বাবলম্বী, নিজের কাজগুলো সব করে নেয়। তো সেরকম বাচ্চাদের এইটাই বুঝে নেওয়া যে আমাদের কোনো বাচ্চাই স্পেশাল নয়, প্রত্যেকটা বাচ্চা মা বাবার কাছে একদম দামি। এবং ভালোর দিক যেটা, সেটা হচ্ছে যে এই ধরনের যখন একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আমাদের কারোর ঘরে জন্মায়, তার একটা কথা মাথায় রাখা দরকার যে তার অন্তত এই র্যাট রেসের চাপটা রইল না। মানে আর 5টা শিশু এগিয়ে যাচ্ছে, তার মতো পারছে না, এটা আর ভাবতে হবে না। ও ফার্স্ট হয়েছে, আমার মেয়ে কেন ফার্স্ট হলো না। তখন সে যেটুকুই করবে, মানে যেখানে একজন বাচ্চা দৌড়ে গিয়ে ফার্স্ট হচ্ছে আর তার বাচ্চা জাস্ট পরপর হেঁটে একটা পুরো ঘর থেকে অন্য ঘরে যেতে পারছে, তাতেই তিনি আনন্দ পাবেন। মানে আমি এইভাবেই ব্যাপারটাকে দেখতে বলি যে প্রত্যেকটি বাচ্চা তার একটা অদ্ভুত জগৎ, মানে অদ্ভুত সুন্দর জগৎ প্রতিটি বাচ্চার। আমরা না ওই অটিস্টিক বাচ্চাদের নিজেদের জগতে, আমাদের জগতে টেনে না এনে আমরা যদি ওদের জগতে ঢোকার চেষ্টাটা করতে পারি, তাহলে সত্যি সত্যি ওদের সাহায্য করা যায়। ইনফ্যাক্ট যারা এই ধরনের অটিজমে আক্রান্ত ছিলেন, যারা বড় হয়ে বই লিখেছেন, তাদের নিজেদের এক্সপিরিয়েন্স ভাগ করেছেন, তারা এই কথাটাই বলেছেন যে তাদের ভীষণ ভয় করতো অন্যদের। এই ভয়টা ভাঙাতে পারলে, এদের কাছাকাছি যেতে পারলে, এদের ভেতরে ঢুকতে পারলে, এদের কিন্তু সত্যি সাহায্য করা যায়। এবং সত্যি তখন কোথাও গিয়ে মনে হবে যে এই বাচ্চাটা এ একটা বিরাট বড় সম্পদ, এই মোটেই আমাদের বোঝা নয়, ভার নয়, এবং এরকম একটা সম্পদ পেয়েছি বলে নিজেকে ভাগ্যবান বলে মনে হবে।